আচ্ছা, যে কোনো প্রেমের শুরু যদি বসন্তের বিকেলের মতো মধুর হয়, বর্ষার রাতের মতো স্নিগ্ধ হয়, শরতের আকাশের মতো সুন্দর হয়, শীতের দুপুরের এক মুঠো রোদের মতো আরামদায়ক হয়, তাহলে কিন্তু বিষয়টা মন্দ হয় না। কিন্তু কোনো প্রেমের শুরুটাই যদি গ্রীষ্মের কালবৈশাখী ঝড়ের মতো শুরু হয়, তখন বিষয়টা কেমন হয় সেটা জানার জন্য আহির আর নীলাক্ষীর গল্পটা যে আপনাদের শুনতেই হবে। কি বলছো মা? এয়ারপোর্টে কেউ হারিয়ে যায়? আরে অদ্ভুত তো। ফ্লাইটের কি কোনো স্টেশন থাকে যে মাঝপথে ভুল স্টেশনে নেমে যাব? না মা, পথ ভুল করবো না, কারণ ফ্লাইট তো আকাশ দিয়ে যাবে, তাই না? দূর, তুমি এত চিন্তা করো না, রাখো, আমি কলকাতা নেমে কথা বলছি। এই যে ইনি হচ্ছেন আমাদের আজকের গল্পের নায়িকা নীলাক্ষী সেন। দীর্ঘ 3 বছর পর পুনে থেকে কলকাতা ফিরছেন নিজের পড়াশোনা শেষ করে। এবার আসুন এই গল্পের নায়কের সাথে চটপট আলাপ করে নিই। আর কিছুক্ষণ মা, আমি তোমাকে প্রমিস করছি আমি আর কোথাও যাব না তোমাকে ছেড়ে, কলকাতাকে ছেড়ে। আচ্ছা এখন রাখছি, কলকাতায় নেমে কথা হচ্ছে। মুম্বাইয়ে যে স্বপ্ন নিয়ে গিয়েছিল, সেই স্বপ্নে বিফল হয়ে মায়ের কোলেই আবার ফিরে আসছে আহির গুপ্ত, আমাদের গল্পের নায়ক নায়িকার সাথে পরিচয় তো হলো। এবার তাদের দুজনের গাড়ি ঠিক কোন রাস্তা দিয়ে ছুটবে সেটা জানার জন্য আপনাদেরও কিন্তু পাড়ি দিতে হবে আমাদের সাথে। কোথায়? কলকাতায়, দ্য সিটি অফ জয়। Attention passengers, we've now reached our destination. We hope you enjoyed the flight and have a nice day. এই ট্যাক্সি এই কেলেঙ্কারি করেছে। প্রায় 3টে বছর পর আবার মুখোমুখি হয়েছে আমাদের গল্পের নায়ক আর নায়িকা। এই না আবার লঙ্কা কাণ্ড ঘটে। যাবেন কোথায়? যোধপুর পার্ক। ও দুজনেই একই জায়গায় যাবেন? আসুন তাহলে, 1000 টাকা লাগবে কিন্তু। দুজনে কেন যাব? আগে আমি হাঁক দিয়েছি, তাই আগে আমিই যাব। এখানে আরো তো ট্যাক্সি আছে, সেগুলো যোধপুর পার্ক নিশ্চয়ই যাবে। যখন জানেন তখন সাইড কেটে পিছনের ট্যাক্সি ধরুন, আমি এই গাড়িতেই যাব। আপনি কেন আগে যাবেন? আমি আগে ডেকেছি, তাই আগে আমিই যাব। আমার গলায় কি ব্যাঙ ঢুকেছিল? এই যে কাকা, আমি ডাকিনি তোমাকে? হ্যাঁ, আপনারা ঝগড়া করছেন কেন? একই জায়গা তো যাবেন, ভাড়াটা ভাগ করে নেবেন, আপনাদেরই তো লাভ। সেটা কথা নয়, কথা হলো এটা, কে আগে ট্যাক্সিটা ডেকেছে। আচ্ছা দাদা, আপনাকে কে আগে হাত দেখিয়েছে বলুন তো? আমি তো। এ তো ভারী মুশকিল হলো। হ্যাঁ, উনি হাত দেখিয়ে এয়ারপোর্টে গাড়ি থামিয়েছে। কলকাতায় আসতেই এত সুন্দর স্ট্যান্ড আপ কমেডি শুনবো ভাবতেও পারিনি। গুড ওয়ান। দাদা আপনি চলুন, এসব ফালতু লোকেদের কথায় কান দেওয়ার কোনো দরকার নেই। আমি আপনাকে 1000 টাকাই দেব, দরকার হলে 500 টাকা বাড়িয়ে দেব। রাখ 500 টাকা বেশি দেবে, আমার 50 টাকা এখনো ফেরত দিতে পারিনি, আবার বড় বড় কথা। আপনারা দুজনকে চেনেন? তাহলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ঝগড়া করছেন কেন? তার চেয়ে বরং গাড়িতে যেতে যেতে ঝগড়া করবেন। অসম্ভব, এই মেরুদণ্ডহীন ছেলের সাথে আমি কোথাও যাব না। হ্যাঁ, নিজের তো লোহার মেরুদণ্ড। আমি এই গাড়িতেই যাব। কাকা, আমি তোমাকে পুরো টাকা দেব, সাথে আমার গলার গান ফ্রি। এলেন আমাদের কিশোর কুমার। মামার বাড়ি রাখবেন নাকি? হ্যাঁ মামাই তো, এটা আমার মামা। আর এই গাড়িটা আমার বাবা বিয়েতে যৌতুক হিসেবে পেয়েছিল। ঠিক আছে, চলো মামা, চলো 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 চলো। এই জন্য তোকে আমার একদম সহ্য হয় না, যখন আমার ছেলে। পুরো রাস্তা যেতে পারবি না রে, মাঝ রাস্তায় গাড়িটা বন্ধ হয়ে যাবে। নীলাক্ষী দেখে
ট্যাক্সিটা খানিক দূর এগিয়ে গিয়ে আবার দাঁড়িয়ে পড়েছে। বিষয়টা অদ্ভুত লাগায় নীলাক্ষী ঠিক সেই দিকেই তাকিয়েছিল। ঠিক এমন সময় সে দেখে গাড়ি থেকে আহিরি নেমে তার দিকেই আসছে। হঠাৎ কি হলো? গপ্পের মোড় কি এবার অন্যদিকে ঘুরবে তাহলে? এই জানোয়ারটার সাথেই ছোটবেলা থেকে ওঠা বসা করেছিস, তোর খুব প্রবলেম না হলে এই জানোয়ারটার সাথে আর 1-1.5 ঘন্টা কাটাতে খুব একটা অসুবিধা হবে না। এবার ভেবে দেখ, সুযোগ ছিল, ট্যাক্সি ছিল, ভাড়াটাও ভাগ হয়ে যেত। নীলাক্ষী কোনো কথা না বলে নিজের ব্যাগ তুলে ট্যাক্সিতে উঠে বসে। আহিরও হেসে ট্যাক্সিতে উঠলে গাড়ি গড় গড় করে এগোতে শুরু করে নীলাক্ষী আর আহিরের ছোটবেলার শহরে। আগামীকাল দেবীপক্ষের পঞ্চম দিন, অর্থাৎ মহাপঞ্চমী। ইতিমধ্যে শহর কলকাতা সেজে উঠেছে তার বৃহত্তম উৎসবের সাজে। আলোর সাজে শহরটা যে এত সুন্দর হয়ে উঠতে পারে তার সাক্ষী হতে তো প্রত্যেকেই চায়, সে বাঙালি হোক কি না হোক। উৎসব তো সবার, তাই না? উৎসবের সে গন্ধ মাখতে মাখতে গাড়ি যখন যোধপুর পার্কের কাছে এসে থামলো, তখন সূর্য ডোবার সেই লালচে হলুদ আভা ছড়িয়ে রয়েছে তাদের গোটা পাড়া জুড়ে। গাড়ি থেকে নেমে দুজনে ভাড়া মিটিয়ে একে অপরের দিকে ঘুরে তাকায়। দুজনের বাড়ির মধ্যে দূরত্ব হচ্ছে 5 পায়ের, মানে আহিরের বাড়ি থেকে 5 পা হাঁটলেই নীলাক্ষীর বাড়ি। দুটো বড় বড় বাড়ি একে অপরের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে বহু বছর ধরে। যেই গেট দিয়ে গুপ্ত বাড়ির মোচার ঘণ্ট সেন বাড়িতে আসে, আবার সেই একই গেট দিয়েই সেন বাড়ির ধোকার ডানলাও গুপ্ত বাড়িতে যায়। কিন্তু বছর 3 আগের এক ঘটনায় 2 বাড়ির দরজাই একে অপরের জন্য বন্ধ হয়ে যায়। তাহলে কি এখানেই নাকি, না পূজা ভ্যাকেশন? আপাতত এখানেই। তুই? চল হাঁটতে হাঁটতে বলি। নীলাক্ষী একটু অপ্রস্তুত বোধ করে। আহির তা বুঝতে পেরে বলে, পঞ্জুতার দোকানের কাছে এলে আলাদা হয়ে যাব, আপাতত এই রাস্তাটা তো একসাথে হাঁটাই যায়। আমি তো রাজি ছিলাম। কিছু বললি? না না, তুই বল, তোর কি খবর? এখনো গান নিয়ে চর্চা করিস? গানটা নিয়ে চর্চা করি। মুম্বাই গিয়েছিলাম, শূন্য হাতে ফিরে এলাম। মুম্বাই গিয়েছিলিস? কেন? কলকাতায় প্রসেনদা যে বলেছিল তোকে ওনার দলে নেবে, ওদের ব্যান্ডে তোকে লিড সিঙ্গার করবে। ওগুলো সব কথার কথা। এই শহরে কে কার কথার দাম রাখে বলতো? কথাটা কানে বাজলো নীলাক্ষীর। নীলাক্ষীর তরফ থেকে কোনো উত্তর না পেয়ে আহির নিজে থেকেই বলে ওঠে, আচ্ছা, আমি তো না হয় মুম্বাই গিয়েছিলাম নিজের গান নিয়ে, তুই কোথায় ছিলিস এত বছর ধরে? মা তোর কথা খুব বলে জানিস। প্রায় 3 বছরের কাছাকাছি। 3 বছর 2 মাস 16 দিন। নীলাক্ষী অবাক পানে চেয়ে থাকে আহিরের দিকে। আর এইভাবে দেখিস না, বাড়ির কাছে এসে গেছি। পাড়াতেও যদি কেউ দেখে নেয় তাহলে তোর আর আমার বাড়িতে খবর চলে যাবে। পুজোতে কোনো অশান্তি হোক, এটা আমি চাই না। বাট তুইও সেটা চাইবি না নিশ্চয়ই। সে আমি আগেও চাইনি। আচ্ছা নীল, একটা কাজ করা যায় না? আগের সব কথা ভুলে এবারের পুজোতে আবার সবাই মিলেমিশে থাকার একটা চেষ্টা করা যায় না? তোর কি মনে হয় এটা সম্ভব? আমাদের জন্যই যখন 2 বাড়ির দরজা বন্ধ হয়েছিল, তখন আমাদের দুজনেরই উচিত 2 বাড়ির এই দূরত্বটা ঘোচানোর। তাহলে ডিল, আমি আমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করব। বেশ, তুই এগো তাহলে। তুই যাবি না? একসাথে যাওয়ার সময় হয়নি এখনো, তুই চলে যা, আমি পিছনের রাস্তাটা দিয়ে ঘুরে যাব। নীলাক্ষী মনে মনে ভাবে আবার তাদের পথ আলাদা হলো। আহিরকে বিদায় জানিয়ে নীলাক্ষী তাদের পাড়ায় ঢোকে। উফ, কি যে একটা প্রশান্তির গন্ধ লুকিয়ে আছে তাদের এই ছোটবেলার পাড়ায়। নীলাক্ষী আর আহিরের পাড়ায় একটা দুর্গাপুজোও হয়। খুব বড় না হলেও পাড়ার সকলে মিলে এই পুজোর আয়োজন করে আসে দীর্ঘ বছর ধরে। তাই পাড়াতে ঢুকতেই নীলাক্ষী সর্বপ্রথম চোখ পড়ে তার শৈশবকালের বন্ধুদের দিকে।
কাজরি অর্থাৎ কাজু, মৈথিলি অর্থাৎ মিঠি, শুভঙ্কর ছোট করে শুভ আর দীপ সবাই আছে সেখানে। তাদেরকে দেখতে পেয়েই নীলাক্ষী দৌড়ে যায় সেদিকে। কাজু, মিঠি। নীল, তুই কখন এলি? এই তো এই মাত্র। আচ্ছা, আমি যে শুনলাম কাজু নাকি কলকাতা কোর্টে প্র্যাকটিস করছে। উকিলদের কিন্তু বেশ ঝগড়া করতে হয়। এত নরম সরম প্রকৃতির উকিল হলে কিন্তু কোনো কেস জিততে পারবি না। কি 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 কে ঝগড়া করতে পারে না? কাজু? আরে কাজুর সাথে তর্কে হেরে আমরা কিশমিশ হয়ে যাচ্ছি। নীলাক্ষী শুভঙ্করকে দেখে একটা আলিঙ্গন করে। শুভঙ্কর ছিল নীলাক্ষীর সবচেয়ে বড় ভরসার কাঁধ, যে কাঁধে মুখ লুকিয়ে কাঁদা যেত, যে কাঁধে নিশ্চিন্তে মাথা রাখা যেত। শুভঙ্কর নীলাক্ষীর কাছে এসে বলে, নীল, আহিরও আসছে কিন্তু। নীলাক্ষী বলতে চেয়েও বলতে পারল না যে সে আর আহির এতটা পথ একসাথেই এসেছে। প্রতিক্রিয়া সূচক একটা মুচকি হাসি হাসে শুধু। ঠিক এমন সময় মৈথিলি বলে ওঠে, এই জানিস নীল, এবারে আমরা একটা ছোট থিম করেছি। থিম? কি থিম? শরতের আকাশে বসন্তের ছোঁয়া। বাহ, এ তো দারুণ নাম। কে রাখলো নামটা? মিঠি তুই? হ্যাঁ, ওরই চিন্তা পুরোটা। মিঠিই বললো আমরা সবাই যখন একজোট হচ্ছি তখন একটু গান বাজনা, নাচ আবৃত্তি হবে না? আমি কিন্তু মিঠির সাথে একমত। দাঁড়া, আমাকে 10টা মিনিট দে, বাড়ি থেকে একটু ফ্রেশ হয়েই আমি আসছি। তার আগে কিন্তু তোরা কিছু শুরু করে দিস না আবার। বাড়িতে ফিরেই তাড়াহুড়ো করে ব্যাগপত্র ফেলে রেখে মা বাবার সাথে নামমাত্র সময় কাটিয়ে স্নান সেরে নতুন জামা কাপড় পরে পাড়ার মণ্ডপে এসে হাজির হয় নীলাক্ষী। সেখানে নীলাক্ষীর দৃষ্টি আকর্ষিত হয় সাদা নীল শাড়ি পরা মা গোছের এক মহিলার দিকে। দ্রুত গতিতে পা চালিয়ে এসে মহিলাটিকে পিছন থেকে জড়িয়ে ধরে নীল। মহিলাটিও নীলাক্ষীর মুখ না দেখেই বলে উঠলেন, এতদিনে তোর মনে পড়লো এই বুড়িটাকে? হ্যাঁ। আহিরের মায়ের কণ্ঠস্বর শুনে নীলাক্ষীর চোখের কোণে জল ফুটে ওঠে। কেমন আছো মাম্মাম? ছাড় তো, এত বছর পর মাম্মাম। আহিরের সাথে যোগাযোগ বন্ধ মানে আমার সাথেও তাই? কেন, আমি আহিরের মা বলে আমি কি তোর কেউ নই? তুইও আমাকে পর করে দিলি নীল। তুমি পর হবে কি করে? আমি মাকে একবার মা বলে ডাকি, তোমাকে তো মাম্মাম বলে ডাকি, সেখানে কিন্তু 3বার মা কথাটা আছে। পাগলি, এখনো একই আছিস? এতগুলো বছরে একটুও বদলাসনি? হ্যাঁ রে, এত রোগা হয়ে গেছিস কেন? গলা থেকে কেমন হাড় বেরিয়ে গেছে। খাওয়া দাওয়া করিস না? এই এই আবার শুরু হলো। যেই না একটু প্রশ্রয় দিয়েছি অমনি মাথায় উঠে বসবে। আহিরের মা এবং নীলাক্ষীর ভালোবাসা আদান প্রদানে ছন্দপতন ঘটালো আহির নিজেই। আচ্ছা সবাই শোনো, আমরা আজ সন্ধ্যেবেলাতেই ঠাকুর আনতে যাব। আজ কেন? কাল গেলে হতো না? এখানে অনেক কাজ আছে। সবাই ঠাকুর আনতে চলে গেলে মণ্ডপের কাজ কে করবে শুনি? আরে মণ্ডপ তো পরেও সাজানো যাবে, কিন্তু ঠাকুর আনাটা বেশি জরুরি। আর অভয় জেঠু, অর্ণবদা আরো সবাই ঠাকুর আনতে যাওয়ার জন্য তাড়া দিচ্ছে। এবার তোরা তো সবাই আছিস, তোরা সিদ্ধান্ত নে এবার কি করা যায়। আমরা এখন সবাই মিলে ঠাকুর আনতে চাই আর ফিরে এসে আমরা সবাই মিলে রাত জেগে মণ্ডপ সাজাবো। হ্যাঁ, একদমই তাই। মণ্ডপ ফাঁকা রেখে যেতে নেই। তাই কাকিমারা থাকুক এখানে, আমরা চল যাই। আচ্ছা আহির, চল বেরোই এবার। হই হই করে গোটা পাড়া বেরিয়ে পড়ে ঠাকুর আনতে। লরিতে করে মায়ের মূর্তি আনতে যাওয়ার হুল্লোড় নাকি এত বছর পর সমস্ত বন্ধু একজোট হওয়ার আনন্দ তা জানা নেই। তবে চারিপাশের পরিবেশ ছিল এক মুঠো ফুরফুরে বাতাসের মতো। হাজরা, ভবানীপুর, গিরিশ পার্ক, আহিরিটলা সব ছাড়িয়ে অবশেষে সকলে পৌঁছলো কুমোরটুলি। যে মৃৎশিল্পীর কাছে বায়না ধরা ছিল তার সমস্ত দেনা পাওনা মিটিয়ে মাকে নিয়ে আবার হই হই করে রওনা দিল আমাদের হুল্লোড়েগণ।
কাকা গাড়িটা একটু সাইড করো তো, ঠাকুরটা তুলতে হবে। হাত না ধরলে তো উঠতে পারবি না। দাঁড়া দাঁড়া, আমি আসছি। এই আহির, বেশি না বকে হাতটা টেনে একটু তোল, আমি একা উঠতে পারি লরিতে। কি রে তুই? এই মিঠি, কি রে তুই উঠতে পারছিস? ধরবো? আরে আস্তে 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 আস্তে, সাবধানে মিটি, সাবধানে, দেখে ওঠ, আমি হেল্প করবো কিছু। নীলাক্ষী পিছন ফিরে দেখে মৈথিলি লরিতে ওঠার সময় একটু সমস্যার সম্মুখীন হচ্ছে। তা দেখে মৈথিলিকে সাহায্য করার জন্য এগোলে নীলাক্ষীকে আটকায় আহির। যাস না, শুভ আর মিথিকে ওদের মতো একা ছেড়ে দে। আচ্ছা আহির, আমরা আগে যা আঁচ করতাম সেটা যদি সত্যি হয়? আহির নীলাক্ষীর কথায় হাসে শুধু। অন্যদিকে শুভঙ্করের দিক থেকে বাড়ানো সাহায্যের হাত গ্রহণ করে নেয় মৈথিলি। নিজের অজান্তেই মৈথিলির মুখ লজ্জায় রাঙা হয়ে ওঠে। গোটা রাস্তা জুড়ে সবাই হাসাহাসি করলেও ততক্ষণ মৈথিলি নিজের স্বপ্নের সাগরে ভাসছিল। অন্যদিকে কিন্তু শুভঙ্করও গল্পের ছলে, হাসির ছলে মৈথিলির লজ্জারাঙা মুখটা একবার করে দেখে নিচ্ছিল। এই করতে করতে ঠাকুর নিয়ে পাড়াতে ঢুকতেই ঢাক, কাসর, ঘণ্টা, উলু, শাঁখ সব কিছু একসাথে বেজে ওঠে। অতি যত্নে গাড়ি থেকে ঠাকুর নামিয়ে মণ্ডপে রেখে এবার সবাই বসে মণ্ডপ পরিচর্যার কাজে। বলছি, কারুর যদি কাজে মন না থাকে সে কিন্তু এখান থেকে চলে যেতেই পারে। আমরা কাউকে ধরে বেঁধে রাখতে চাই না বাবু। এই মিটি, কিছু হেল্প করে দেবো? হ্যাঁ, আমার হেল্প লাগবে। শুভ, এদিকে। ও তোর কোনো হেল্প করবে না আহির, ও শুধু মিঠিরই হেল্প করবে। কি রে, তাই না শুভ? তীর থেকে তাল কর না তোদের স্বভাব। দূর। এই অর্ণবদা, ডান দিকে লাইটগুলো জ্বলছে না তো? শুভঙ্কর যেভাবে ভ্যাবাচাকা খেয়ে চলে গেল তাতে মণ্ডপের পরিবেশটা আরো মনোরঞ্জক হয়ে উঠেছিল। ঠিক সেই মুহূর্তে নীলাক্ষী দেখে আহিরের মা বাজারের ব্যাগ হাতে কোথাও একটা যাচ্ছে। তাই সেও মণ্ডপের কাজ ছেড়ে ছুটে যায় সেদিকে। কি গো মামনাম, এখন ব্যাগ হাতে যাচ্ছটা কোথায়? এই একটু সামনের দোকানে যাব, ঠাকুরের ফুলমালা আনতে। আরে তুমি আমাকে দাও না, আমি এনে দিচ্ছি। এখন তো আমি এসে গেছি নাকি? আরে তোমার মেয়ে যখন আছে, এত চিন্তার কি? কি হলো, কি দেখছো হাঁ করে আমার মুখে? ব্যাগটা দাও। আহির ওর ভুলের জন্য পস্তাবে, তুই দেখে নিস। নীলাক্ষীর গলাটা হঠাৎ ধরে এলো। নিজেকে নিয়ন্ত্রণে রেখে সে বলে ওঠে, আচ্ছা মাম্মাম, তোমার বাবু তো এখানে ছিল না, তো তোমার বাজার কে করে দিত? একা হাতেই সব করতে হতো না? ইস, যদি আমি থাকতাম। না রেনি, রোজ আমি ঠিক যে সময় স্নানে যাই বা পুজো করি ঠিক সেই সময়টা করে কেউ কাঁচা বাজার, মুদির জিনিস, দুধ এই সব এনে দিয়ে যায়। কে আবার? দীপি হবে, আহিরি নিশ্চয়ই বলে গিয়েছিল। হ্যাঁ, সে হতেই পারে, কিন্তু তুই এখন এখান থেকে যা বুঝলি, তোর বাবা আসছে এদিকে, তোকে এখানে দেখলে কিন্তু রাগারাগি করতে পারে। নীলাক্ষী দেখে সামনের রাস্তা দিয়ে তার বাবা আসছে। একটা সিদ্ধান্তের জন্য মুহূর্তের মধ্যে কেমন সমস্ত সম্পর্কের সমীকরণ এলোমেলো হয়ে যায়, তাই না? আগে এই নীলাক্ষীর বাবাই নিজের দিদির আসনে বসিয়েছিলেন আহিরের মাকে। নিজের বাড়ির বাজারের সাথে সাথে বাজার আসতো আহিরের বাড়িতেও। আর আজ সেই দুই বাড়ির কারোর সাথে মুখ দেখা দেখিটুকু নেই। নীলাক্ষী কথা না বাড়িয়ে পুনরায় মণ্ডপের কাছে হাত লাগায়। হাসি আড্ডায় মণ্ডপ সাজানো শেষ হলে পঞ্চমী ভোর রাতের দিকে যে যার নিজের বাড়ি ফেরে। সারাদিনের ক্লান্তিতে চোখে মুখে জল দিয়ে বিছানায় নিজের শরীরটা ছুঁড়ে ফেলে দেয় নীলাক্ষী। আর চোখ খোলা রাখতে পারছে না সে। চোখ খুলে নীলাক্ষী দেখে সকাল হয়ে গেছে। তবে 3টে বছর পর আজ যে সকালটা হলো, মুখে না বললেও এই সকালটার অপেক্ষায় চাতক পাখির মতো অধীর আগ্রহে বসেছিল নীলাক্ষী। ঘুম থেকে উঠে
নিজের গাছ ভর্তি ব্যালকনিতে দাঁড়িয়ে সামনে পাড়ার পুজোর প্যান্ডেল দেখা, লোকজনের ভিড়, ফুলের গন্ধ, ঢাকের আওয়াজ, বাঙালিদের কাছে এগুলো এক একটা হচ্ছে ভালোবাসা, আবেগ। তবে আজ নীলাক্ষীর একটু আলসেমি লাগছে। সকালে সে বাড়িতেই থাকবে। স্নান সেরে পরিষ্কার জামা কাপড় পরে নিচে এসে বাবার অফিস ঘরে যায় নীলাক্ষী। নীলাক্ষীর বাবা অভয়নীল সেন একটা সময় দাপুটে উকিল ছিলেন। ওকালতির ওপর ওনার দক্ষতা ছিল নজর কাড়ার মতো। তবে বাবার সাথে কোনোদিনই খুব একটা মন খোলা হতে পারেনি নীলাক্ষী। নীলাক্ষী দেখল রোজকার মতো তার বাবা আজও খবরের কাগজ উল্টে পাল্টে পড়ছে। কাল আহিরের মায়ের সাথে কথা বলছিলে? নীলাক্ষীর বাবার কণ্ঠস্বরটাই এত গম্ভীর, তার উপর উনি প্রশ্ন করলেন তো করলেন কালকের রাতের কথা। নিমেষে নীলাক্ষীর ভয়ে গলা শুকিয়ে গেল। আসলে অনেকদিন পর দেখা হলো তো, তাই। আহিরের সাথেও তো অনেকদিন পর দেখা, তার সাথেও কথা হয়েছে নিশ্চয়ই? না, মাম্মামকে অনেকদিন পর দেখলাম, তাই নিজেকে আর আটকে রাখতে পারিনি। হঠাৎ এত কনসার্ন ওনার প্রতি? নীলাক্ষী কোনো উত্তর না দিয়েই চলে যাচ্ছিল। ঠিক সেই সময় নীলাক্ষীর বাবা বেশ শান্ত স্বরে বলে উঠলেন, তোমার একটা সিদ্ধান্ত কিভাবে সবটা শেষ করে দিল দেখেছো তো নিজের চোখে। আচ্ছা, আমি না হয় রাগী, গম্ভীর, তোমার মনের কথা বুঝবো না, কিন্তু তোমার মা তো তোমার বন্ধুরূপী ছিল। তাকেও তো তুমি বলতে পারোনি যে ঠিক কি কারণে তুমি আহিরের সাথে বিয়েটা ভেঙে দিয়েছিলে। যে পাড়ায় আমার কোনোদিন মাথা হেট হয়নি, আজ সেই পাড়ায় আমারই বাড়ির ঠিক উল্টো দিকে বাড়ির মালকিনের চোখের দিকে চোখ রেখে আমি কথা বলতে পারি না। সেই সাহস আমার নেই। তার ভাগীদার কে? তোমার কাছে আজও কোনো যুক্তি আছে যে কেন তুমি তোমার কথা থেকে নড়লে না? আহিরকে নিজের জীবন থেকে সরিয়ে তুমি ভালো আছো তো? আর সেই স্থানে দাঁড়িয়ে থাকতে পারল না নীলাক্ষী। তার চোখের সামনে ভেসে উঠছে 3 বছর আগের সেই দিনটা। মানে আমি বৌঠানকে পাকা কথা দিয়ে এলাম, আর এখন তুমি বলছো আহিরকে বিয়ে করবে না? চিত্রা, শুনছো তোমার মেয়ে কি বলছে? আচ্ছা আচ্ছা, তুমি একটু শান্ত হও। এখন কি মাথা গরম করার সময়? এই নীল, আমার দিকে তাকা তো। কি হয়েছে তোর? কেন এত জেদ করছিস? তুই আহিরকে পছন্দ করিস না? হ্যাঁ মা, আমি ওকে পছন্দ করি, কিন্তু সেটা বন্ধুত্বের গণ্ডি থেকে বেরিয়ে নয়। এটা তোমাদেরও বুঝতে হবে। আহিরের চোখের দিকে তাকিয়ে বলতে পারবে তো এই কথাটা? অদ্ভুত তো, তোমরাও তো আমার মতোই জেদ করছো। আহিরকে আমি ভালোবাসিনি কোনো দিনই। হ্যাঁ, ও মানুষ হিসেবে খুব ভালো, কিন্তু হি ইজ নট মাই কাপ অফ টি। এটা তোমাদেরও বুঝতে হবে। আমি ওকে বিয়ে করতে পারবো না, আমাকে ক্ষমা করো প্লিজ। কিন্তু আমরা যে আহিরের মাকে কথা দিয়ে এলাম। কাউকে কিছু কমিটমেন্ট দেওয়ার আগে তোমাদের কি একবার আমার থেকে সাজেশন নেওয়া উচিত ছিল না মা? সেই দিনের পর থেকে নীলাক্ষীর বাবা তার মেয়ের সাথে আর কোনো কথা বলেননি। চিত্রা দেবী যদিও নিজের মেয়েকে বহুবার বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু নীলাক্ষী নিজের সিদ্ধান্তে অনড় ছিল। সবকিছু থেকে পালিয়ে বাঁচতে সে পুনে চলে যায়। কিন্তু এত কিছুর পরেও কেউ কি তার মনের খোঁজ রেখেছে? আহিরকে সে কতটা ভালোবাসে সেটা কি কেউ জানতে চেয়েছে? আচ্ছা, সবার কথা থাক, আহির কি জানতে চেয়েছে? কিরে, আসবো? আরে মিঠি, তুই কখন এলি? আয় আয়, ভেতরে আয়। তোর সাথে দেখা করতে এলাম। এই তোর মনে আছে নীল, সেই যখন আমরা স্কুলে পড়তাম তখন শনিবার করে তোর বাড়িতে কিংবা আমার বাড়িতে বসে আড্ডা দিতাম। মনে আবার থাকবে না? তখনই সব ভালো ছিল জানিস। তুই চাইলে এখনো সব ভালো হতে পারে, কিন্তু আমি চাইলে মানে?
সেই স্কুল লাইফ থেকে তুই শুভকে পছন্দ করিস, কিন্তু মনের কথাটা কেন মুখ ফুটে বলতে পারিস না বলতো? পছন্দ করা আর ভালোবাসা দুটো এক বিষয় না রে। তাহলে কি ভালোবাসিস? তাতে কি যায় আসে? ভালোবাসা যতক্ষণ নিজের কাছে চেপে রাখা যায় ততই ভালো। যেই প্রকাশ করব অমনি সেটা আমার দুর্বলতার জায়গা হয়ে দাঁড়াবে, আর সমস্ত আঘাত সেখানে গিয়েই পড়বে। তোর শুভকে দেখে এতটা পাষাণ বলে মনে হয়? তুই চলে যাওয়ার পরপরই আহিরও চলে যায় জানিস। দীপ আমাদের সাথে কথা বলা বন্ধ করে দেয় হঠাৎ করে। কাজও ক্যারিয়ারের চাপে নিজেকে একটু গুটিয়ে নেয়। শুভ হুট করে উধাও হয়ে যায় আমার জীবন থেকে। সেই ফ্রেজটা খুব যন্ত্রণায় ছিল রে নীল। আমি আবারও সেই সিচুয়েশনে পড়তে চাই না, তাই সবাই যেমন আছে তেমনই চলুক। কিছু অলিক সুখ না হয় থেকে যাক নিজের সাথে। নীলাক্ষী মৈথিলীকে সান্ত্বনা দিতে ইচ্ছে করল না। মৈথিলীর কাঁধে হাত রেখে নীলাক্ষী শুধু এটাই বোঝাতে চাইল, একদিন সব ঠিক হয়ে যাবে। বিকেল হয়, পাড়ার প্যান্ডেলে ভিড় জমেছে। কত মানুষের আনাগোনা, কত চেনা অচেনা মুখ। মণ্ডপ সাজানো শেষ। মা তার সন্তানদের নিয়ে বসে গেছেন তার নিজের রাজ সিংহাসনে। এদিকে আমাদের গপ্পের হুল্লোড়ে গানের কাঁধে কিন্তু রয়েছে হাজারো একটা দায়িত্ব। সবাই ব্যস্ত কোনো না কোনো কাজ নিয়ে। নীলাক্ষী কাজুরিকে বলছে, এই কাজু, ঠাকুর ডালানে আলপনা দেওয়া হয়ে গেলে পাড়ার সামনেটা একটু আলপনা দিয়ে দিস না রে, আমি পঞ্চুদার দোকান থেকে ধুনো আনতে যাচ্ছি। এই নীল, তাহলে একটু পরিমাটিও নিয়ে নিস, পাড়ার সামনে আলপনা করার সময় কম পড়তে পারে, বুঝলি? ঠিক আছে, আর শোন, কোনো কিছু দরকার লাগলে আমাকে কিন্তু ফোন করে দিস, আমি বারবার দোকানে যেতে পারবো না। নীলাক্ষীকে দোকানে যেতে দেখে মৈথিলী বলে ওঠে, এই নীল, ওইদিকে চল। কি কি মালা আনা হবে, কটা মালা আনা হবে, এইসব কাউন্টিং হচ্ছে। কাল ভোরে ফুলমালা সবকিছু আনতে যেতে হবে, মহাষষ্ঠীর পুজো। ফুলমালা সেসব তো ঠিক আছে, কিন্তু তীর কাঠিটা অবশ্যই আনবি, কাল মায়ের বোধন। দেখেছিস আমার মাম্মামের কিন্তু সব দিকে নজর আছে। চিন্তা করবেন না রাজমাতা, কাল সকালবেলা সমস্ত জিনিস এনে আপনার চরণে হাজির করে দেব। এই পুজোর জিনিস নিয়ে কেউ মজা করে? 1 ঘন্টা খাবি। আহিরের মায়ের রাগ ভাঙিয়ে নীলাক্ষী আর মৈথিলী চলে যায় তার বন্ধুদের কাছে। তারপর বসে একটা বড় সড়ো মিটিং। এরপর তারা প্যান্ডেলের চেয়ারে বসে একটু পুজোর কাজকর্ম আর গল্প আড্ডা মেরে যে যার বাড়ির পথে পা বাড়ায়। মৈথিলী, আহির, শুভঙ্কর আর নীলাক্ষী একসাথেই ফিরছিল। ঠিক সেই সময় মৈথিলী নীলাক্ষীকে বলে ওঠে, নীল দেখ, সেই আলু কাবলিওয়ালাটা। এই হ্যাঁ তোরে মিঠি, এই সে মনে আছে কলেজ থেকে ফিরেই এনার থেকে আলু কাবলি মাখা খেতেই হবে, আর চুরমুর নিয়ে ঝগড়া করা, ও সেটা কিন্তু করতেই হবে বল। সত্যি রে, ওনার মতো আলু কাবলি কেউ বানাতে পারে না। উনি হচ্ছেন দি বেস্ট। হ্যাঁ, তোর তো ফেভারিট ছিল। ছিল কি রে, এখনো আছে, শুধু টাকা আনিনি বলে কিনতে পারলাম না। ঠিক আছে, কোনো ব্যাপার না, কাল খাবো, কাল টাকা আনবো। হ্যাঁ। মাঝ রাস্তায় শুভঙ্করও বলে ওঠে, এই আহির, তোরা যা, আমি একটু আসছি। কি রে শুভ, কোথায় যাচ্ছিস এখন? আরে কিছু না, একটা জরুরি কাজের কথা মনে পড়ে গেল। তোরা যা না, আমি আসছি। অগত্যা ওরা তিনজন নিজের বাড়ির পথে পা বাড়ায়। মৈথিলী নিজের বাড়ির সামনে আসতে আহির আর নীলাক্ষী তাকে শুভরাত্রি জানিয়ে নিজেদের বাড়ির দিকে এগিয়ে যায়। মৈথিলীও নিজের বাড়িতে ঢুকতে যাবে, ঠিক এমন সময় শুভঙ্কর বলে ওঠে, এই মিঠি, একটা কথা ছিল। এখন এই সময় শুভঙ্করের গলার স্বর শুনে একটু অবাক হয়েছিল মৈথিলী। তুই এখন? শুভঙ্কর মৈথিলীর একটু কাছে আসে, তারপর পিছন থেকে নিজের ডান হাতটা মৈথিলীর সামনে রাখে। মৈথিলী দেখে তার পছন্দের আলু কাবলি।
মৈথিলি কিছু বলতে যাওয়ার আগেই সেখান থেকে পালিয়ে যায় শুভঙ্কর। এবার এমন একটা পরিস্থিতিতে একটা মেয়ের কেমন অনুভব হতে পারে সেটা কম বেশি সকলেই আঁচ করতে পারছেন। হ্যাঁ, মৈথিলির মনেও ফুটেছিল দিল্লি কা লাড্ডু। তাই কথা না বাড়িয়ে চলুন মহাষষ্ঠীর সকালে পাড়ি দিই। দেখেছিস তো, বলেছিলাম সবাইকে ভোর 5:30টার মধ্যে আসতে। ডিসিপ্লিন বলে ব্যাপারটাই নেই এই পাড়াতে। আহির দেখে একটা সাদা সালোয়ার পরে নীলাক্ষী কাজরি আর মৈথিলির সাথে হেঁটে আসছে ঠিক তার দিকেই। নীলাক্ষীর সৌন্দর্যতার কাছে আবার বশ মেনে যায় আহির। তার মুখ থেকে আর কোনো কথা সরে না। সারাটা রাস্তা আহির নীলাক্ষীকে দেখতে দেখতেই কাটিয়ে দেয়। ফুলমালা প্যান্ডেলে নিয়ে আসার পর সবাই সবার কাজে সারছিল, ঠিক সেই সময় আহির নীলাক্ষীকে টেনে নিয়ে যায় পাড়ার পিছনের দিকে। আহির, আহির ছাড় হাতটা, ছাড়। কি করছিস তুই? সবাই তো আছে। চুপ। নীলাক্ষীকে চুপ করিয়ে নীলাক্ষীর খোলা চুলের কানের পাশে একটা সূর্যমুখী ফুল আটকে দেয় আহির। কতদিন পর সে নীলাক্ষীর এতটা কাছে গেল। নীলাক্ষী কত বছর পর আহিরের স্পর্শ পেল। তারা সমস্ত ভেদাভেদ তর্কাতর্কি সরিয়ে একে অপরের দিকে চেয়ে থাকে অনন্তকালের জন্য। আহির, আহিরের মায়ের গলার গম্ভীরটাকে সম্বিত ফেরে ওদের দুজনে দুজনের কাছ থেকে সরে যায়। আহিরের মায়ের চোখের রাগ আর অভিমান দুই ছিল পরিপূর্ণ। মামা, বিশ্বাস করো, আমরা কিছু করিনি। তোকে অবিশ্বাস করার প্রশ্নই উঠছে না নীল। তবে আমার ছেলের সাথে আমার কিছু দরকারি কথা আছে। আহির তার মায়ের কথা বলার ধরন দেখে এটুকু আন্দাজ করতে পারে আজ তার কপালে দুঃখ আছে। তড়িঘড়ি বাড়ি ফিরে আসে আহির। বাড়িতে পা দিতেই আহিরের মা বলে উঠলেন, যে মেয়েকে তুমি বিয়ে করতে নাকচ করেছিলে, যে মেয়ের মেনটেনেন্সের পিছনে তোমার নাকি ইএমআইতেই জীবন কেটে যাবে, আজ তার প্রতি এত অধিকারবোধ কিসের? ভুলে যেও না, তুমি তাকে বিয়ে করনি বলে তার আর কোনোদিনও বিয়ে হবে না। তাই এমন কিছু করো না যাতে পাড়ায় মেয়েটার অসম্মান হয়। আমি কোনো অধিকারবোধ দেখাইনি মা। মিথ্যে কাকে বলছো? নিজেকে বোধ হয়, তাই না? আর কতদিন এই মিথ্যে নিয়ে বেঁচে থাকবে? দমবন্ধ লাগে না? আহির চুপ করে থাকে। সত্যিই তো, একটা মিথ্যেকে আঁকড়ে সে বেঁচে আছে। তার জীবনের সত্যিটা বলার সাহস যে আহিরের নেই। আহিরের মা আবার বলে ওঠেন, কেন একটা মিথ্যে নিয়ে বেঁচে আছিস বাবু? কিসের এত জেদ? আমি কথা বলবো একবার নীলের মায়ের সাথে। না মা, প্লিজ। আহিরের চোখের জল দেখে আহিরের মা চুপ করে যান। পুজোর দিনে ছেলেটাকে কষ্ট দেওয়া বোধহয় উচিত হলো না। ঢাকের বাদ্যিতে মহাষষ্ঠীর পুজো শুরু হলো। পাড়ার বিউটি পার্লারগুলোতে ভিড় উপচে পড়ছে। রাস্তার তেলে ভাজা ফুচকার দোকানে ইতিমধ্যে লম্বা লম্বা লাইন পড়ে গেছে। সন্ধে 6টা বাজতে না বাজতেই গোটা পাড়াটা সেজে উঠেছে আলোয় আলোয়। তবে এত কিছুর মাঝেও আহির কুমড়ে কুমড়ে মরছিল, আর তার সাথে সাথে মনমরা হয়ে পড়েছিল নীলাক্ষীও। তবে পুজোর দিন তো, চোখের পলকে ষষ্ঠীর পুজো সম্পন্ন হয়ে পড়ে গেল মহাসপ্তমী। মহাসপ্তমীর সব থেকে বড় আকর্ষণ হলো নবপত্রিকা স্নান, যার জন্য খুব ভোরেই বেরোতে হয় নির্দিষ্ট ঘাটের উদ্দেশ্যে। নীলাক্ষী আহির প্রথমে আপত্তি জানালেও শুভঙ্কর, মৈথিলি, কাজরি আর দীপের কথায় তারা রাজি হয় যাওয়ার জন্য। নবপত্রিকা বাসিনী নবো দুর্গা, নবপত্রিকা বাসইনী নবো দুর্গা ওই নমে নমঃ। নবপত্রিকা স্নানের পর প্রত্যেকে ফিরে আসে নিজের পাড়ায়। এবার যে যার নিজের বাড়ি ফিরে স্নান সেরে আবার 10টা নাগাদ সকলেই মণ্ডপে আসবে, এমনটাই তাদের কথা হয়।
আহির আর নীলাক্ষীর বাড়ি এক জায়গাতে হওয়ায় না চাইতেও তাদের মুখোমুখি হতেই হলো। প্রথমটা কিছু না বললেও পরে জড়তা কাটিয়ে নীলাক্ষী আগে বলে ওঠে, মাম্মাম কি কাল রাগারাগি করেছে তোর ওপর? না না, তেমন কিছু নয়, তবে আই এম সরি, ওইভাবে তোর হাতটা টানা উচিত হয়নি। আরে তুইও না, আমি কিছু মনে করিনি, তুই কেন এত কথার মাঝেই নীলাক্ষী চুপ করে যায়। এমনিতে নীলাক্ষী হচ্ছে কথার ফুলঝুরি। কথার মাঝে চুপ হয়ে যাওয়াতে আহির নীলের মুখের দিকে তাকায়। নীলাক্ষী আহিরের বাড়ির দিকেই নিষ্পলক চোখে তাকিয়ে আছে। আহিরও সেদিকে তাকায়। তোর বাড়ির সামনে ওই ভুঁড়িওয়ালা লোকটা কে রে? জামাটা না খুব চেনা চেনা লাগছে। ওরে আমার অক্সফোর্ড ফেরত গাধি, শুধু জামা না, ওই লোকটাকেও তুই খুব ভালোভাবে চিনিস। তাই না রে? আমার যেন মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। হ্যাঁ, তা তো দেখবি, ওই লোকটা তোর বাবা। আহিরের কথা শুনে চক্ষু চড়ক কাজ হয়ে যায় নীলাক্ষীর। তার বাবা আহিরের বাড়ির সামনে কি করছে? বিষয়টা জানতে একটা টগর গাছের পিছনে লুকিয়ে আহির আর নীলাক্ষী দেখতে শুরু করে উকিল অভয় নীল সেনের কেরামতি। 2 ব্যাগ ভর্তি কাঁচা বাজার, দুধ, আমিষ ব্যাগে মাছ সব সযত্নে রেখে দিচ্ছে আহিরের বাড়ির দোরগড়ায়। আর মাঝে মাঝে মাথা তুলে দেখে নিচ্ছে তাকে কেউ দেখছে কিনা। তবে তিনি কি আর জানতেন তার এই 3 বছর ধরে করে আসা জোড়াজুড়ি ফাঁস হয়ে যাবে তার নিজের মেয়ের সামনেই। বাজারের ব্যাগপত্র রেখে আহিরের বাড়ি থেকে বেরোতেই তিনি সম্মুখীন হন নিজের মেয়ে নীলাক্ষী আর আহিরের সামনে। তোরা এখানে? সেটাই তো আমারও প্রশ্ন বাবা, তুমি এখানে কি করছো? ওই কে একটা বাজারের ব্যাগ রেখে গেছে, সেটাই একটু। তোমার মতো একজন জাঁদরেল উকিলের থেকে এমন একটা বোকা বোকা চুক্তি কি মেনে নেওয়া যায়? বাড়ি চল। না, যাব না। মাম্মাম চতুর্থীর দিন যার কথা বলছিল সেটা তাহলে তুমি এই 3টে বছর ধরে রোজ মাম্মামকে না জানিয়ে তার জন্য বাজার এনে দিয়েছো। তাহলে সেটা মাম্মামকে বলনি কেন? ঠিক আছে, তুমি বলনি তো কি হয়েছে, আমি মাম্মামকে ডেকে বলছি, দাঁড়াও এক্ষুনি। ইতিমধ্যে সেই স্থানে এসে উপস্থিত হয়েছে আহিরের মা। সে আজ তুমি ভাই নীলের হাতে ধরা পড়লে বলে, না হলে কি আমি বুঝতাম না এ কার কাজ? এতগুলো বছর ধরে বাজার করে দিচ্ছ, এত পরিপাটি করে বাজার আনা, আমিষের জন্য আলাদা ব্যাগ, এ তো দ্বীপের পক্ষে জানা সম্ভব নয় ভাই। আমি তো প্রথম থেকেই জানতাম এটা তোমারই কারসাজি। আড়াল থেকে তুমিও তো দায়িত্ব পালন করে গেছো বৌঠান। আমার জন্মদিনে তোমার বাড়ির কাজের মেয়ের হাতে দিয়ে ফুল প্রসাদ পাঠানো, পায়েস পাঠানো। আসলে আমি তোমার কাছে মুখ দেখানোর সাহস পাইনি। তোমার তো কোনো দোষ ছিল না। একটা ছোট্ট ভুল বোঝাবুঝির জন্য আমরা কেন যে 3টে বছর একে অপরের সাথে দূরত্ব তৈরি করেছিলাম, সেটা করা বা হওয়া বোধহয় উচিত ছিল না। তবে চিত্রা কিন্তু ছাদে বা জানলার ফাঁকে আমার সাথে ঠিক কথা বলতো। 2 বাড়ির এই মিলন একটা উৎসবের থেকে কম কিছু ছিল না। নিজেদের পরিবারের মধ্যে এই অদৃশ্যমান দূরত্ব সরে যেতে দেখে আনন্দে চোখে জল চলে আসে নীলাক্ষী আর আহিরের। সেই আগের মতো সবকিছু। পুজোর আমেজটা আরো জোরালো ভাবে অনুভব করতে পারছে এবার তারা। সপ্তমী সন্ধ্যার পুজো শুরু হবে। প্যান্ডেলে বেশ ভিড়। অভয় নীলবাবু একদম খোশ মেজাজে আছে। নীলের মা আর আহিরের মায়েরও গল্প যেন আর থামে না। সেই দেখে আহির নীলাক্ষীর কাছে এসে বলে, তাহলে একটা কাজ মিটলো। একটা কাজ মানে? এটাই তো সব থেকে বড় আর গুরুত্বপূর্ণ কাজ ছিল। ক্রমশ প্রকাশ্য। এমন সময় ওদের কথার মাঝে বাঁধ সাধে শুভঙ্কর। আহির, নীল,
তোদের সাথে একটা কথা ছিল। তোরা কি ব্যস্ত আছিস? তাহলে পরে আসছি। দেখ ব্যাস, তুই বল তো কি বলতে এসেছিলিস? আচ্ছা, পুজোটা কি পাড়াতে বসেই কাটাবি? কোথাও ঘুরতে যাবি না? এই শুভ, এটা আমিও ভাবছিলাম, একটা ভালো প্ল্যান কর না রে। আচ্ছা সাউথ যাবি না নর্থ? সেন্ট্রাল গেলেও কিন্তু হয়। দাঁড়া, আমি বরঞ্চ দীপ, মিথি আর কাজুকে ডেকে নিয়ে আসি। এই দাঁড়া, হরবরে ষষ্ঠী, আমার আরো কিছু বলার আছে তোদেরকে। আহির আর নীলাক্ষীর সন্দেহ হয়। আহির শুভঙ্করকে বলে ওঠে, কি ব্যাপার বলতো ভাই, গন্ধটা একটু সন্দেহজনক লাগছে। দেখ, আমি এমনিতেই টেনশনে আছি, তাই তোদেরকে বলছি। আসলে আমি একটা ফিলিংস শেয়ার করতে চাই তোদের সাথে। বল বল, শুভ কাজে আর দেরি কিসে? মানে আসলে আমি না মিঠিকে ভালোবাসি। ওকে অনেকবার বলবো ভেবেছি, কিন্তু বলতে পারিনি। ফাইনালি বললি? কিরে নীল, কিছু বল। কি আর বলবো বল, আমি তো ভেবেছিলাম মিঠির বিয়ে হয়ে গেলে তবে বলবি। এক মিনিট, তোরা জানতিস সব? অফকোর্স জানতাম, শুধু আমি কেন, আমরা সবাই জানতাম। তুই কি রে, ওদিকে মিঠিও কিছু বলবে না আর তুইও নাছর বান্দা। কি করবো, আমার সব থেকে বড় স্ট্রেন তোরা, আর সেই তো তোরাই চলে গেলি সবকিছু ছেড়ে ছুড়ে। নীলাক্ষী আর আহির চুপ করে থাকে। তারা স্থির করে তাদের জন্যই যখন ওদের সম্পর্কটা হতে হয়নি, তখন তারাই আবার ওই ভাঙা সম্পর্কটা যত্ন নিয়ে জুড়ে দেবে। অষ্টমীর সকাল বোঝানোর জন্য তারিখ দেখা কিন্তু দরকার পড়ে না। নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা সাদা মেঘ দেখলেই কিন্তু তার পরিচয় পাওয়া যায়। গোটা পাড়া জুড়ে ছড়িয়ে রয়েছে পুজো পুজো গন্ধ। আজ মহা অষ্টমী। মেয়েদের পরনে শাড়ি আর ছেলেদের পরনে পাঞ্জাবি, এটা তো মহা অষ্টমীর মহা আকর্ষণ। তাই সকাল সকাল শাড়ি পাঞ্জাবি পরনে সকলে হাজির হয়েছে পাড়ার পুজোর প্যান্ডেলে অষ্টমীর অঞ্জলি দিতে। তাড়াতাড়ি অঞ্জলি দিয়ে লুচি খেয়ে তারা বেরোবে ঠাকুর দেখতে। নস্য মহিষযোগিনী মহামায়ী চামুণ্ডী মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমোস্তুতে। ফুল মায়ের পায়ে দাও, কেউ ফুল ছুড়বে না। হ্যাঁ, আবার হাতে ফুল নিয়ে বলো, সৃষ্টি শিথি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ী নারায়ণী নমোস্তুতে। চল, বড্ড দেরি হয়ে গেল। তোরা এমন লুচি খাচ্ছিস যেন আজ শেষবারের মতো লুচি পাবি। তুই বা এত তাড়া দিচ্ছিস কেন আহি? এত সকালে কে ঠাকুর দেখতে যায়? আমরা যাই, তাড়াতাড়ি পা চালা। মৈথিলির কথাটা তো ঠিক, কিন্তু আহির, নীলাক্ষী আর শুভঙ্করের তারা ছিল অন্য একটা বিষয়। তাই ভিড় হওয়ার আগে তাদের তো গন্তব্যে পৌঁছতেই হবে। এই মিঠি, নীল, এদিকে তো তেমন পুজো হয় না রে, ওদিকটাই গেলে হতো না? হ্যাঁ যাবো তো কাজু, ওদিকেও যাব, কিন্তু এখানে একটা খুব ভালো প্যান্ডেল হয়, তুই চল না, তোর দারুণ লাগবে। নীলাক্ষী এক প্রকার কাজরির হাত ধরে টানতে টানতেই একটা ফাঁকা প্যান্ডেলে নিয়ে আসে। প্যান্ডেলটা ফাঁকা হলে কি হবে, বেশ সুন্দর, ছিমছাম, শান্ত। এটা তোদের ভালো প্যান্ডেল? খারাপই বা কি কাজু, আমার তো বেশ লেগেছে। তোর জন্যই তো এখানে আসা মিঠি। আমার জন্য? আহির আর নীলাক্ষী একে অপরকে দেখে হাসে। মৈথিলির পাশাপাশি কাজরি আর দীপক কিচ্ছু বুঝতে পারছিল না যে সেখানে ঠিক কি হচ্ছে। তারপর গুটি গুটি পায়ে মৈথিলির দিকে এগিয়ে যায় শুভঙ্কর। কাউকে ভালো লাগলে সেটা খুব তাড়াতাড়ি বোঝা যায়, কিন্তু কাউকে ভালোবাসলে সেটা বুঝতে এত সময় লেগে যায় কেন বলতো মিঠি?
হঠাৎ এই কথাটা আমাকে বলছিস কেন? আর কতদিন লুকিয়ে রাখবি মিঠি? এবার তো বলে দে। শুভ আর সময় দুটোই কিন্তু পেরিয়ে যাচ্ছে। অন্যদিকে শুভঙ্কর মৈথিলীর পছন্দের অপরাজিতা ফুল নিয়ে মৈথিলীর হাতে দিয়ে বলে, তুই যেমন এই ফুলগুলো ভালোবাসিস, হয়তো তার থেকে অনেক বেশি তোকে আমি ভালোবাসি। ভয় না কনফিউশন কি জন্য জানি না, তবে তোকে এতগুলো বছর কিচ্ছুটি বলতে পারিনি। তবে আজ বলছি, যদি চাস আমি সারাটা জীবন তোর সাথে থাকতে রাজি। মৈথিলী প্রথমটা ভ্যাবাচাকা খেয়ে যায়। এটা কি সত্যিই তার সাথে হচ্ছে? এটাও সম্ভব? এবারের পুজোতে সে তার ছোটবেলার বান্ধবীকে ফিরে পেয়েছে, সে তার ভালোবাসার মানুষটাকে তার কাছে পেয়েছে। আনন্দে বিস্ময়ে একে অপরকে জড়িয়ে ধরে মৈথিলী ও শুভঙ্কর। সেই দেখে খুশি হয় বাকি চার বন্ধুও। সেই সব মিলিয়ে হই হই করে কেটে গেল দুর্গাপুজোর মহা অষ্টমী। আর একটা দিন, তারপর আবার হয়তো সবাই সবার কাছে ব্যস্ত হয়ে যাবে। দেখতে দেখতে চলে আসে নবমীর সকাল। পুজোর দিনগুলো কেমন যেন রকেটের স্পিডে কেটে যায়, তাই না? আজ পুজোর শেষ দিন, তাই নবমীর সকালে আমাদের টিম হুল্লোড়েগান সিদ্ধান্ত নেয় পুজোর শেষ রাতে বসবে গান আবৃত্তির আসর। পাড়ার সকলে তাতে সহমত জানায়। তাই কথা অনুযায়ী নবমীর সন্ধি পুজোর পর বসে হুল্লোড়েগণের গানের আসর। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে এবং শুভ মহানবমীর শুভেচ্ছা জানিয়ে আজকের এই আনন্দ অনুষ্ঠান আমরা শুরু করছি। শুরু হচ্ছে আমাদের আসরের প্রথম নিবেদন নীলাক্ষী সেনের আবৃত্তি ও আহির গুপ্ত ও আমাদের সকলের প্রিয় মৈথিলী মিত্রের গান দিয়ে। সাথে রয়েছে আমি শুভঙ্কর দত্ত, আপনাদের আজকের সন্ধ্যার সঞ্চালক। জীবনে না মানা আঁখি ফিরাইলে বলে না না না, জীবনে না মানা। আমার সুরের পর্দাটি আজ হঠাৎ গেল উড়ে তোমার গানের গানে। সকালবেলার আলো দেখি তোমার সুরে সুরে ভরা আমার গানে। মনে হলো এ আমারই প্রাণ তোমার বিশ্বে তুলেছে তান। আপন গানের সুরগুলি সেই তোমার চরণ মূলে নেব আমি শিখে। সকালবেলার আলোতে তাই সকল কর্ম ভুলে রইনু অনিমিখে। তারা খসে পড়ে আকাশে, গাঢ় নীলে টুপ করে সেখানে তোমার ভালোবাসা শুয়ে আছে। সে কলে আমাকে বাঁধনি, গানে বেঁধেছিলে বোধহয়। সেই গানে আমার ভালোবাসা থেকে গেছে। আহির আর নীল নিজেদের গান ও কবিতার মাধ্যমে বোধহয় নিজেদের মনের কথাটাই একে অপরকে বোঝাতে চাইল। সেদিন মৈথিলী আর নীলাক্ষী সবার আগেই বাড়ির পথে পা বাড়ায়। আলো ভর্তি ছলমলে পাড়ায় হাঁটতে হাঁটতে নীলাক্ষী মৈথিলীকে বলে, এতদিন ঢাকের বাদ দিতে পুজোর আমেজ লুকিয়ে থাকতো, আর দেখ
আজ নবমী আসতে না আসতেই সেই ঠাকের বাতিটি যেন বিরহের শুরু লুকিয়ে আছে। মা ফিরে যাবে কাল, আবার একটা বছরের অপেক্ষা। আচ্ছা নীল, একটা কথা জিজ্ঞাসা করব, উত্তর দিবি? এড়িয়ে যাবি না তো? কি প্রশ্ন, বল না শুনি। তুই তো সেদিন আহিরকে নিজের মনের কথাটাই বলতে গিয়েছিলি, তাহলে কি এমন হলো যে তুই বাড়ি ফিরে আহিরের সাথে বিয়েটাই ভেঙে দিলি? নীলাক্ষী কিন্তু মৈথিলীর প্রশ্নে একটুও অবাক হয়নি, বরং সে প্রস্তুত ছিল এই প্রশ্নের জন্য। অনেকবার তোকে সেদিনের কথা বলতে চেয়েছি জানিস মিঠি। সেদিন যখন বাবার মুখে শুনলাম আহিরের সাথে আমার বিয়ের পরিকল্পনা চলছে, আমি কিন্তু বেজায় খুশি হয়েছিলাম। তাই খুশি হয়ে আমাদের এই সামনের ক্যাফেটার এই টাইম পাস ক্যাফে, সেখানে দেখা করতে চাই, এটা বলতে যে আমি আহিরকে ভালোবাসি, খুব ভালোবাসি। তাহলে বলিসনি কেন? কি করে বলতাম? আহির বলেছিল ও নিজের স্বপ্ন নিয়ে বাঁচতে চায়। ও এমন কাউকে বিয়ে করতে পারবে না যার পরিবারের আর্থিক সামর্থ্য ওর থেকে বেশি। ও নাকি কারোর সামনে মাথা নত করতে নারাজ, আর বিয়ে ওর স্বপ্ন পূরণে বাধা সৃষ্টি করতে পারে। তাই এই বিয়ে, সম্পর্ক, এসব কোনো কিছুতে ওর ইন্টারেস্টও নেই, আর এসব কোনো কিছুতে ও জড়াতেও চায় না। এই কথাটা তুই কাকু কাকিমা এমনকি আমাকে জানানোরও প্রয়োজন বোধ করলি না? জানলে কি করতিস? কারুর জীবনে অযাচিত অতিথি হয়ে থাকার আমার কোনো ইচ্ছে নেই। যাই হোক, মেয়ে তোর বাড়ি এসে গেছে, কাল ভাসানে দেখা হবে। মণ্ডপে যাওয়ার আগে ডেকে নিস কিন্তু। কথাটা বলে নীলাক্ষী নিজের বাড়ির পথে পা বাড়ায়। অন্যদিকে প্যান্ডেলে গচ্ছিত কাজ সারতে সারতে শুভঙ্কর আহিরকে জিজ্ঞাসা করে, আমাকে তো বড় বড় জ্ঞান দিচ্ছিলিস, নিজে কি করছিস? যেখানে তোদের দুটো পরিবার তোদের এক করে দিচ্ছিল, সেখানে তুই আর নীল মাঝপথ থেকে সরে এলি কেন? নীল তো সরে যায়নি, ওকে আমি সরিয়ে দিয়েছি। হ্যাঁ, সেটাই তো জানতে চাইছি, এই উদারতার কারণটা কি? নীল আকাশে উঠতে ভালোবাসে। ও আমার মতো একটা স্বপ্ন নিয়ে জীবন কাটানোর মানুষ নয়। ওর সাথে আমার বিয়ে হলে ও একটা গণ্ডির ভিতরে আটকে যেত, যেমন পাখি খাঁচায় বন্দি হয়ে যায়, ঠিক তেমন। তার জন্য তুই ওকে তোর জীবন থেকে সরিয়ে দিলি? সরাতে আর পারলাম কই। আচ্ছা তুই বল না শুভ, আমি যে ওকে বিয়ে করব, ওকে আমি কি দিতে পারবো? আমার কাছে আছেটা কি? বাবা রেখে যাওয়া সেভিংস ফান্ডে কিছু টাকা আর ওই বাড়িটা, আর একটা স্বপ্ন, ব্যাস। বেঁচে থাকার জন্য শুধু ভালোবাসা থাকলেই হয় না রে, সেখানে অর্থও লাগে। কিন্তু আমি কি করে বোঝাই যে নীলকে ছাড়া আমি আমার স্ত্রী হিসেবে কাউকে কোনো দিনও ভাবতে পারবো না। আহির জীবনে প্রথম কারুর কাছে নিজের মনের সমস্ত কথা উজাড় করে দিল। শুভঙ্কর তার ছোটবেলার বন্ধুকে আঁকড়ে ধরে এই আশ্বাসটাই দিল, এই পৃথিবীতে সে একা নয়, তার জন্য তারা সবাই আছে। নবমীর রাত কাটতেই চলে আসে মায়ের যাওয়ার প্রহর। আজকের দিনে হেন কোনো বাঙালি নেই যার চোখের কোণায় জল ফুটে ওঠে না। এক এক করে পাড়ার প্যান্ডেলে এসে জড়ো হচ্ছে সকলে। সেখানে মৈথিলীকে দেখতে পেয়ে শুভঙ্কর তার কাছে গিয়ে বলে, নীলের সাথে কথা হয়েছে? তোর সাথে আহিরের কথা হয়েছে? হয়েছে। শোন, যাদের জন্য আমরা এক হতে পেরেছি তাদেরও এক করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। তাহলে প্ল্যান মাফিক তুই নীলাক্ষীকে যেভাবে হোক ওদের বাড়ির সামনে নিয়ে যাস, আমিও আহিরকে ঠিক সময় নিয়ে চলে যাব। তবে কি এবার আড়ি থেকে ভাব হবে নীলাক্ষী আর আহিরের মধ্যে? পরিকল্পনা মাফিক মার রওনা দেওয়ার ঠিক আগেই মৈথিলী নীলাক্ষীকে তার বাড়ির সামনে নিয়ে আসে, আর শুভঙ্কর নিয়ে আসে আহিরকে। তবে সেখানে শুধু চার বন্ধুই ছিল না, ছিল ওদের পরিবারও।
ভাই, তুই যে কারণে নীলের থেকে দূরে চলে গিয়েছিলিস সেই সমস্যার সমাধান আমার হাতে। কাল মাটির গান ব্যান্ডের রাজাদা এসেছিল আমাদের প্রোগ্রামে। তোর গান খুব ভালো লেগেছে ওনার, তোর সাথে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছে। আহির নিজের কানকে বিশ্বাস করাতে পারছিল না। এ কি বলছে শুভঙ্কর? এটা সত্যি হয়েছে তার জীবনে? বিস্ময় সে শুভঙ্করকে জিজ্ঞাসা করে, তুই মিথ্যে বলছিস না তো? তার প্রমাণ এই চিঠি, এই নে। মাটির গান ব্যান্ডের রাজাদার সেই চিঠি মুহূর্তে আহিরের স্বপ্নকে বাস্তব রূপ দিয়ে দিয়েছিল। থ্যাংক ইউ শুভ। শুধু থ্যাংক ইউতে আমরা ছাড়ছি না, যে কথাটা এতদিন ধরে মনের ভেতর লুকিয়ে রেখেছিলিস এবার সেটা বলে দে না নীলকে। মেয়েটাও কষ্ট পাচ্ছে, তুইও কষ্ট পাচ্ছিস, এখন তো আর কোনো সমস্যা নেই। তুইও আবার চুপ আছিস কেন? তুই তো বলেছিলি নিজের মনের কথা মনের মধ্যে না রেখে বলে দেওয়াই ভালো, তাহলে কেন এখন জোর করে নিজের ফিলিংস গুলো লুকিয়ে রাখছিস? আহির ঘুরে তাকায় নীলাক্ষীর দিকে। নীলাক্ষীর চোখে জয়ের খুশি, সে যেন নিজে জিতে গেছে। আহির বলতে শুরু করে, যখন আমার কিচ্ছু ছিল না তখন তুই আমার সাথে ছিলিস। আমার ওটা পড়া সবকিছু সাক্ষী তুই। আমি সেদিন ভয় পেয়েছিলাম তোর হাতটা ধরতে, কিন্তু আজ আমার সেই ভয়টা কেটে গেছে। কিন্তু তুই কি আমাকে আর সেই অনুমতিটা দিবি? হাতটা না ছেড়ে সেদিন কি আরো শক্ত করে আমার হাতটা ধরা যেত না? ছেলেরা তো সম্পর্কে ভালোবাসাতে এসবে গাদা হয়, জানিস তো। তাহলে তুই একটু শিখিয়ে পড়িয়ে নিলি না কেন? কি করব, আমি তো বুঝতে পারিনি তোর আদৌ আমার প্রতি কোনো অনুভূতি ছিল। অনুভূতির কথা যদি বলিস, টানা 5টা বছর এই জিনিসটা আমি আমার সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। যদিও ভালোবাসার প্রকাশ আংটি দিয়েই হয়, কিন্তু আমার ঠুনকো পকেট একটা সোনার আংটি কেনার মতো সক্ষম ছিল না। তাই সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই শাঁখা পলাটাই কিনতে পেরেছিলাম, কিন্তু তোকে দেওয়ার আর হয়ে ওঠেনি। সোনার আংটির বদলে এই শাঁখা পলাটা কি তুই অ্যাকসেপ্ট করবি? নীলাক্ষী পলকের জন্য ভুলে যায় তার আশেপাশে কে আছে কে নেই। নিজের সমস্ত আক্ষেপ, রাগ, অভিমান কান্নার আকারে ঝরে পড়ে তার। ছুটে গিয়ে চাপটে জড়িয়ে ধরে সে আহিরকে। এ যেন দীর্ঘদিনের এক ভাগ নিমেষে ভালোবাসায় ভরে গেল। মা দুর্গা যেমন বাপের বাড়ি এসে সকলের মনে খুশির সঞ্চার ঘটিয়ে, শুভ শক্তি, শুভ চিন্তার উদয় ঘটিয়ে নিশ্চিন্তে আনন্দ মনে নিজের শ্বশুর বাড়ি ফিরে যান, ঠিক তেমনই যেন এক আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে সেন বাড়ি আর গুপ্ত বাড়ির মধ্যে। সেজন্যই বলে, দুর্গাপুজো শুধু উৎসব নয়, এ ভালোবাসার উৎসব, ভালো রাখার উৎসব। তাহলে আসছে বছর আবার হবে। বলো দুর্গা মাই কি জয়।